সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও যারা আমার আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রেণী মোতাবেক সালাম ও আদাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সুলতানা মুমিনা জাহান, সহকারী শিক্ষক বিজ্ঞান, পুটিজুরি এসসি উচ্চ বিদ্যালয় থেকে আজকের এই ক্লাস পরিচালনার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। বর্তমানে দেশের যে করোনা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে সমস্ত বিদ্যালয়গুলি বন্ধ থাকার জন্য শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ বা পাঠদান কার্যক্রমটা খুবই ব্যাহত হচ্ছে। এই অবস্থা থেকে শিক্ষার্থীদেরকে বের করে আনার জন্য কিংবা কিছুটা তাদের পাঠদান কার্যক্রম চলমান রাখার জন্য সরকার বর্তমান এই অনলাইন ক্লাসের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সেই প্রয়াসেই পুটিজুরি এসসি উচ্চ বিদ্যালয় থেকে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তাই পুটিজুরি এসসি অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের সবাইকে জানাই আমি সুস্বাগতম। আমি আজ দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ক দ্বিতীয় শ্রেণীর নিউক্লিয়াস সম্পর্কে একটি পাঠ দান করব। চলো তাহলে দেখা যাক আমার আজকের পড়াশোনার বিষয়টি কি। নিউক্লিয়াস জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংজ্ঞাটি অনেক বড় এবং জটিল, কিন্তু যদি কেউ সঠিকভাবে কোনো বস্তুকে বা বিষয়কে বিশ্লেষণ করে বুঝে আত্মস্থ করার চেষ্টা করে, তাহলে সে বিষয়টা তার কাছে সহজ হয়ে যায়। তাহলে চলো দেখা যাক এই এত বড় সংজ্ঞাটিকে বুঝতে হলে কি কি বুঝতে হবে। প্রথম শর্ত, জীবকোষ। আমরা জানি যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব। আর জীবকোষটি হচ্ছে জীব দেহের গঠন এবং কাজের একক। জীবকোষ হচ্ছে জীব দেহের গঠন এবং কাজের একক। এর পরের শব্দটি হচ্ছে প্রোটোপ্লাজম। জীবের জীবনের ভৌত ভিত্তিটাই হচ্ছে প্রোটোপ্লাজম। প্লাজম হচ্ছে তরল জিনিস, জলীয় অংশ, থকথকে জেলের মতো একটি অংশ হচ্ছে প্রোটোপ্লাজম, যার দ্বারাই জীবের সৃষ্টি বলা যায়। এরপর একটা শর্ত হচ্ছে আমার পর্দা ঘেরা। আমরা এমনিতেই বুঝি ঘরবাড়ির দরজায় জানালায় আমরা পর্দা লাগাই, যার সাহায্যে বাহির থেকে সেই ঘরটাকে সুরক্ষিত রাখা যায়। বাহিরের আলো বাতাস সেই ঘরের ভিতরে পর্দার দ্বারা কিছুটা হলেও কম প্রবেশ করে, অর্থাৎ সংযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, আবার সরাসরি খোলা যে তেমনও নয়, সেরকমই একটা পর্দা। ক্রোমোজোম বহনকারী। ক্রোমোজোম হচ্ছে সূত্রাকার একটি গঠন। আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভেতরে আঁকা বাঁকা কিছু সুতার মতো জিনিস আছে। আমরা বিস্তৃত তো আরও পড়ব, তারপরও এই সংজ্ঞাটাকে বোঝার জন্য একটু দেখলাম ক্রোমোজোমের ভেতরে সূত্রাকার যে গঠন সেটাই হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে সূত্রাকার যে গঠন সেটাই হচ্ছে ক্রোমোজোম। তাহলে বেশ কতগুলি শর্ত কিন্তু আমরা পেলাম সংজ্ঞার ভেতরে। একটা হচ্ছে জীবকোষ, যার ভেতরে সে থাকবে প্রোটোপ্লাজম, তৃতীয়ত পর্দা ঘেরা, চতুর্থত ক্রোমোজোম বহনকারী। আরও একবার বলি, এই সংজ্ঞাটাকে মনে রাখতে হলে 4টা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে জীবকোষ, দ্বিতীয়টি হচ্ছে প্রোটোপ্লাজম, তৃতীয়টি হচ্ছে পর্দা ঘেরা, 4 নাম্বার হচ্ছে ক্রোমোজোম। তোমরা কি একবার স্মরণ করতে পারো কোন 4টা শর্তকে মাথায় রেখে নিউক্লিয়াসকে সংজ্ঞায়িত করতে হবে? আমি আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। জীবকোষ প্রথমত, দ্বিতীয়ত প্রোটোপ্লাজম, তৃতীয়ত পর্দা ঘেরা, চতুর্থত ক্রোমোজোম বহনকারী। এই অঙ্গটি সুস্পষ্ট, কোষের ভেতর এই অঙ্গাণুটি বাইরে থেকে সুস্পষ্টভাবে দেখা যায়, সেই জন্য বলা হয়েছে সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। আরও কি একবার সংজ্ঞাটাকে বলবো?
তোমরা আমার সঙ্গে মুখস্থ নয়, জাস্ট বুঝে মনে করার চেষ্টা করো কি কি দৃষ্টিভঙ্গি থেকে এই কোষটা সম্পর্কে আমরা আলোচনা করব বা কোন বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ আত্মস্থ করার সুবিধার্থে আমি একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে জীববিজ্ঞান বিষয়টি খুবই কঠিন। কারণ একদিকে নতুন নতুন শব্দ, নতুন নতুন পড়া মুখস্থ করা, আর অন্যদিকে ছবি আঁকা, চিত্র আঁকা। তবে মজার বিষয় হলো চিত্র যেমনই হোক, মোটামুটি চিত্রটাকে দাঁড় করাতে পারলে প্রথমে চিত্র এঁকে বিষয়বস্তুর বিভিন্ন জায়গাগুলো বুঝতে পারা এবং সেই আলোকে নিজের মনের মতো করে যদি নিজের ভাব প্রকাশ করতে পারো, তাহলে জীববিজ্ঞান পাঠ অতি সহজ হয়ে যাবে। মুখস্থই বলো আর লেখার ক্ষেত্রেই বলো, লিখতে গেলেও নতুন নতুন শব্দগুলোকে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য যদি আগে ছবিটা এঁকে বিভিন্ন স্থানগুলো নির্দেশ করা যায় বা চিহ্নিত করা যায়, তাহলে এই নতুন নতুন শব্দগুলো তোমার সেখানেই মুখস্থ হয়ে যাবে লিখতে গেলে, ছবি আঁকতে গেলে। তারপর এই ছবির আলোকে তুমি যা বুঝতে পারলে সেটুকু যদি খাতায় লিখতে পারো, এক্সামিনারও তোমাদের মন ভরে নাম্বার দেবে। পুঁথিগত বিদ্যায় সব কিছু নয়, তুমি আসলে সেই পুঁথি থেকে কতটুকু আয়ত্ত করতে পেরেছো, কতটুকু বুঝতে পেরেছো, সেটাই কিন্তু মূল বিষয়। তাহলে এখন চলো চিত্রের অনুযায়ী আমরা বর্ণনা দেওয়ার তার আগে আর দুটো কথা বলতে হয়। সৃজনশীল প্রশ্নপত্রের যে ধারাবাহিকতা, তাতে জ্ঞানমূলকের জন্য 1, অনুধাবনের জন্য 2, প্রয়োগের জন্য 3 এবং 4 নাম্বার হচ্ছে উচ্চতর জ্ঞান দক্ষতা। এই যে বোর্ডে চিত্রটা আঁকা আছে, সেটা যদি কোনো একটা কোষের ভেতর, ধরো এরকম কোনো একটা কোষের ভেতর অস্পষ্টভাবে দেওয়া থাকলো, প্রথমে তোমাকে শনাক্ত করতে হবে জিনিসটা কি। এই যে কি জিনিসটা তুমি বুঝতে পারলে, তার জন্য তোমার থাকবে 1। এরপরে প্রশ্ন অনুযায়ী বিভিন্ন জিনিস তোমাকে সংজ্ঞায়িত করা, ব্যাখ্যা করা করতে হবে। পরীক্ষায় হয়তো দেওয়া থাকলো এ, এটা কি? প্রশ্ন তো এভাবে আসবে না সরাসরি, চিহ্নিত চিত্রটি মানে চিত্র অঙ্কন করো, কিংবা এ চিহ্নিত চিত্রটির কাজ বর্ণনা করো। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তোমাকে প্রথম কাজ হবে শনাক্ত করে নেওয়া যে কোন জিনিসটা প্রশ্নে চেয়েছে। সঠিক উত্তর দিলে অল্প কথায় নাম্বার পাওয়া যাবে। 3 নাম্বারের জন্য প্রয়োগমূলক প্রশ্নের জন্য যে কোনো চিত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এরকম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে চিত্রটাকে একটু বিশ্লেষণ করি। দেখো, এখানে পর্দা ঘেরা বলা হয়েছে। নিউক্লিয়াস কিন্তু দ্বিস্তর বিশিষ্ট পর্দা ঘেরা একটা সুস্পষ্ট অঙ্গাণু। তার এই যে বাহিরের পর্দা দেখা যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন, এই মেমব্রেন হচ্ছে পর্দা। নিউক্লিয়াসের এই পর্দাটা সাইটোপ্লাজম অর্থাৎ কোষের ভেতর যে প্লাজমিক অংশ আছে, তার মধ্যে এই পর্দা দিয়েই নিউক্লিয়াসের বিভিন্ন অঙ্গাণুকে ঘিরে রাখা হয়, ভাসমান থাকে। এই পর্দার ফাঁকে ফাঁকে কিছু ছিদ্র থাকে, যাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। নিউক্লিয়ার মেমব্রেন মানে হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির যে আবরণ থাকে, তাকে বলা যায় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, যার সাহায্যে সাইটোপ্লাজমের সাথে যোগাযোগ রক্ষা করে কিংবা বিভিন্ন বস্তুর আদান প্রদান করে, তা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এরপর আমি সংজ্ঞায়িত করেছি, চিহ্নিত করেছি নিউক্লিয়াসকে। দেখো, গোলাকার কালো একটি বৃত্ত। নিউক্লিয়াসের ভেতর ঘন গোলাকার কালো অর্থাৎ সুস্পষ্ট যে বস্তুটি থাকে, সেটি হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস সাধারণত ক্রোমোজোমের সাথে সংলগ্ন হয়ে থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সাথে গায়ে গায়ে লেগে থাকে। দেখো চিত্রটা, এই যে অংশটা, এখানে একটা ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসটি লেগে আছে।
তারপর আমি আরেকটা জিনিস সংজ্ঞায়িত করেছি, নিউক্লিয়ার রেটিকুলাম। পাঠ্যপুস্তকের সাথে নিউক্লিয়াসের রেটিকুলাম একটা সঠিকভাবে দেখানো হয়নি, এই বিষয়টা ভালো করে খেয়াল করো। এই যে সুতোর মতো এলোমেলো হয়ে যে অংশটা পড়েছে, সেই অংশটা হচ্ছে নিউক্লিয়াস রেটিকুলাম। এরপর হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে তরল বা জেলির মতো থকথকে একটা অংশ, জেলির মতো থকথকে একটা অংশ। এখানে আমি দেখো চিহ্নিত করেছি, না কোনো বিন্দুর ভেতর না কোনো সুতার ভেতর, শুধু এই মেমব্রেনের ভেতর দিয়ে একটা জায়গা পর্যন্ত এনেছি। কোন জিনিসটার কী নাম এটাকে সঠিকভাবে প্রথম যদি জানতে পারো তাহলে এখান থেকেই তুমি সংজ্ঞায়িত করতে পারবে। তাহলে এখন নিউক্লিয়াসের চিত্র আঁকতে হবে, চিত্র অনুযায়ী তার কিছুটা বর্ণনা যদি তুমি শিখে ফেলো তাহলে যে কোনো অংশের বর্ণনা কাজ তুমি দিতে পারবে। আসে বিভিন্ন অংশের কাজটা কি। নিউক্লিয়ার মেমব্রেন, পর্দা দিয়ে যদি কোনো কিছু ঘেরা থাকে তাহলে বাহিরের তাপ, চাপ, আঘাত কোনো কিছু তার গায়ে সহজে লাগে না। সেম নিউক্লিয়ার মেমব্রেন সাইটোপ্লাজমের কাছ থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখে। সাইটোপ্লাজমের সব জিনিস নিউক্লিয়াসের ভেতরে আর তখন প্রবেশ করতে পারে না। নিউক্লিয়ার মেমব্রেনের সাহায্যে সেটি সুরক্ষিত থাকে, সেটি সুস্পষ্টভাবে ভাসমান থেকে আলাদা করে থাকে। এরপর আসো নিউক্লিয়ার রন্ধ্রটা কেমন। নিউক্লিয়ার রন্ধ্রের কাজ হচ্ছে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয়াসের বস্তুর ভিতরে বিভিন্ন অংশটার সাথে সাইটোপ্লাজমের সামান্য যোগাযোগ রাখা, প্রয়োজনীয় অংশের আদান প্রদান করার জন্য এই রন্ধ্রটা থাকে। নিউক্লিওপ্লাজম তো হচ্ছে কেন্দ্রিকা, এটি প্রোটিন, আরএনএ এগুলোকে সংশ্লেষণ করে। আর নিউক্লিয়ার রেটিকুলাম সাধারণত একটি কোষের, এই নিউক্লিয়ার রেটিকুলামটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে, কেননা এটি যখন কোষের বিশ্রামরত অবস্থায় গুটি পাকানো থাকে তখন সেটিকে নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। কিন্তু যখন কোষ বিভাজন শুরু হয় তখন এই নিউক্লিয়ার রেটিকুলামগুলো মোটা এবং খাটো হয়, ভাঙতে থাকে, আস্তে আস্তে ক্রোমাটিন বস্তু হয়ে যায়। এদের ভেতরে জিন অবস্থান করে, যে জিন জীবের বৈশিষ্ট্যকে বহন করে এবং এক বংশ থেকে আরেক বংশে স্থানান্তর করে এই বৈশিষ্ট্যগুলোকে, যার জন্য জীবের বংশগতির ধারক বলা হয় এই ক্রোমোজোমকে। নিউক্লিওপ্লাজম খুব সহজেই, প্লাজম হচ্ছে জেলির মতো অংশ, এই জেলির মতো অংশের ভেতরেই নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো ভাসমান থাকে বা ভাসতে থাকে। শিক্ষার্থীবৃন্দরা যারা আমার এই ক্লাস দেখছো তাদের জন্য বলা থাকলো যে পাঠ্যপুস্তকের 27 নম্বর পৃষ্ঠায়, দ্বিতীয় অধ্যায় 27 নম্বর পৃষ্ঠায় বিস্তৃত কথাগুলি বলা আছে। তোমরা তোমাদের মনে রাখার সুবিধার্থে এই প্রত্যেকটি পয়েন্টের ওপর, অর্থাৎ 5টি পয়েন্টের উপর যদি 3টি করে লাইন খাতায় লিখো আলাদা করে, যে 3টা লাইন তোমার মনে থাকে ভালো, তেমন 3টি লাইন খাতায় নোট করে প্রত্যেকটা পয়েন্টের আলোকে 3টি অর্থাৎ 15টি লাইন হবে। খাতায় শুধু দুবার লিখবে, এতেই দেখবে এই বিষয়টা খুব সহজ হয়ে যাবে। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের বিভিন্ন অংশের কাজ বর্ণনা করো, নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো, কিংবা নিউক্লিওপ্লাজম কি, অথবা নিউক্লিয়ার রেটিকুলাম কেন জীবদেহের জন্য গুরুত্বপূর্ণ, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন যেভাবেই হোক তখন তোমরা তার উত্তর দিতে পারবে। সর্বশেষ আবারও নিউক্লিয়াসকে আরেকবার সংজ্ঞায়িত করে বিভিন্ন অংশের চিত্রকে বর্ণনা করে শেষ করব। তার আগে দেখিয়ে দিচ্ছি জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটিই হচ্ছে নিউক্লিয়াস। আর একটু যদি শেয়ার করি তোমাদের সাথে চিত্র অঙ্কনের বিষয়টা। দেখো, তোমরা ইচ্ছে করলে কম্পাস দিয়ে প্রথমে 2টা বৃত্ত আঁকতে পারো। তো আমার হাতে এখন কম্পাস নিয়ে বোর্ডে কম্পাস ইউজ করতে পারবো না, সেজন্য আমি ডট ডট বিন্দু দিয়ে
একটা বৃত্ত আঁকলাম, বলা হয়েছে নিউক্লিয়াসটি দ্বিস্তর বিশিষ্ট। এখন আমি আমার দ্বিস্তর বিশিষ্ট সেই পর্দাটাকে আঁকবো। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে জীববিজ্ঞান পাঠের জন্য ছবিটাকে যে খুব ঝকঝকে তকতকে সেই আর্ট স্কুলের আর্ট হতে হবে তা কিন্তু নয়। তুমি বিষয়বস্তুটাকে বুঝতে পারলেই হলো। প্রয়োজনে যখন করবে তখন পেন্সিল না পেলে কলম দিয়ে হলেও লিখবে এবং আঁকবে। পরীক্ষার খাতাতেও যদি তোমার খুব বেশি সমস্যা হয় কলম দিয়েও তুমি আঁকতে পারো, তোমাকে বিষয়বস্তুটা উপস্থাপন করতে পারলেই হলো। তবে সচরাচর আমরা পরীক্ষায় পেন্সিলটাকে ব্যবহার করতে সাজেশন করি। হয়ে গেল কিন্তু আমার দ্বিস্তর। এটা হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন, যা আমি এতক্ষণ আঁকলাম নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার রন্ধ্র কোনটা তাহলে? এই হচ্ছে আমার নিউক্লিয়ার রন্ধ্র। ক্লিয়ার? তারপরে আসি নিউক্লিওলাস। আমি যে কোনো একটা জায়গায় একটা বৃত্ত আঁকলাম, ছোট করে ঘন করলাম, এই হয়ে গেল আমার নিউক্লিওলাস। এই পর্যন্তই আনতে হবে টানটা। এখন আসলে নিউক্লিয়ার রেটিকুলাম। তার আগে আমি একটু বৃত্তর মতো এঁকে রাখি যাতে পর্দা পর্যন্ত আমার নিউক্লিয়ার রেটিকুলাম না আসে। একটা দাগ আমি অবশ্যই নিউক্লিয়াস পর্যন্ত নেব, এরপরে আমার ইচ্ছা মতো। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে, এরপর আমার ইচ্ছা মতো যে কোনো জায়গা পর্যন্ত নিলাম। এরপর নিউক্লিয়ার প্লাজম, জাস্ট এর ভেতরে যাবতীয় অংশের যে জলীয় অংশটা আছে ভিতরে সবটাই হচ্ছে আমার নিউক্লিয়ার প্লাজম। এই সময় যখন চিহ্নিত করব, এই যে সূত্রাকার নিউক্লিয়ার রেটিকুলাম, সূত্রের মধ্যে নিলাম নিউক্লিয়ার প্লাজমটা, এই এভাবে যদি আঁকো, দেখেছো সময় তো বেশি লাগে না যদি মনোযোগ দিয়ে চেষ্টা করো। খুব বেশি সময় কিন্তু লাগে না। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, চিত্র নিউক্লিয়াস, এই যে নামকরণ, এই নামকরণটা কিন্তু জীববিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীববিজ্ঞান পড়াতে এসে বারবার একটা কথা বলতেই হয়, যে লাশের কোনো নাম পরিচয় থাকে না তাকে বলা হয় বেওয়ারিশ লাশ, যার কোনো ওয়ারিশ থাকে না। সেম জীববিজ্ঞানের চিত্রটা তুমি যে আঁকবে তার নিচে যদি চিত্রের নাম দিতে ভুলে যাও তাহলে সে হয়ে যাবে তেমন পরিচয়হীন। তুমি সব কিছু করলে খুব সুন্দর আঁকলে কিন্তু নাম দিলে না, সে পরিচয়হীন হওয়ার কারণে মূল্যহীন হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখবে। আর বাসায় এরকম যেমনই হোক চিত্রটা এঁকে তারপর পড়তে শুরু করবে এবং পয়েন্ট আকারে, ওই তিনটা করে পয়েন্ট আকারে যখন পড়বে তখন বিষয়টা সহজ হবে। আমি আশা করব এই ক্লাসের পর তোমরা নিজেরা আরেকবার চেষ্টা করবে নিজেদের স্বার্থে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে আত্মীকরণ করার জন্য বা নিজের জ্ঞানটাকে পরিপক্ক করার জন্য। সেই আশায় আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।